দুবাইয়ের নতুন কোম্পানি নিবন্ধনে চতুর্থ স্থানে বাংলাদেশ। গাজায় খাবার পৌঁছাতে সমুদ্রে বোতল ছুড়ছে মিশরীয়। ফিলিস্তিন স্বাধীন হবেই, বদলে দিচ্ছে খেলা ম্যাক্রো। এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ, অংশ নিচ্ছেন শর্তবশী মাহাথির। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের মালিকানাধীন নিবন্ধিত কোম্পানির সংখ্যা বাড়ছে। দেশটির একটি রাজ্যে নিবন্ধিত কোম্পানির যে পরিসংখ্যান পাওয়া গেছে তাতে এই চিত্র দেখা গেছে। চলতি বছরে কেবল প্রথমার্ধেই 2 চেম্বার অব কমার্সে বাংলাদেশি ব্যবসায়ীদের সদস্যপদ নেওয়ার হার 47% বেড়েছে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের মালিকানাধীন নিবন্ধিত কোম্পানির সংখ্যা বাড়ছে। দেশটির একটি রাজ্যে নিবন্ধিত কোম্পানির যে পরিসংখ্যান পাওয়া গেছে তাতে এই চিত্র দেখা গেছে। চলতি বছরের কেবল প্রথমার্ধে দুবাই চেম্বার অব কমার্সে বাংলাদেশি ব্যবসায়ীদের সদস্যপদ নেওয়ার হার 47% বেড়েছে। 6 মাসে বাংলাদেশিদের মালিকানাধীন 1044টি কোম্পানি দুবাই চেম্বারের সদস্যপদ নিয়েছে। তাতে দুবাই চেম্বারের সদস্যপদ পাওয়া বাংলাদেশিদের মালিকানাধীন কোম্পানির মোট সংখ্যা দাঁড়িয়েছে 10,975টি। জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান গত রাতে বলেন, মোটা দাগে বলা যায় পাচারকৃত অর্থ দিয়ে ইউএইতে বাংলাদেশিদের সম্পদ ও ব্যবসা বাণিজ্য গড়ে উঠছে। আর 11,000 বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি দুবাই চেম্বারের সদস্য হওয়ার তথ্যই বলছে। দেশটিতে অর্থ পাচার বাড়ছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির বিশেষ ফেলো মুস্তাফিজুর রহমান বলেন, কানাডায় বাড়ি ও মালয়েশিয়ায় সেকেন্ড হোমের ধারাবাহিকতায় বাংলাদেশিদের ইউএইতে সম্পদ ও ব্যবসা বাণিজ্য গড়ে তোলার প্রবণতা দেখা যাচ্ছে। মোহাম্মদ রাসেল, নিউজ 21, নিউজ ডেস্ক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘদিন অবরোধ আরোপ করে রেখেছেন দখলদার ইসরায়েল। এতে সেখানকার মানুষ তীব্র খাদ্য সংকটে পড়েছেন। তাদের এই দুঃখ দুর্দশা সইতে না পেরে বোতলে মসুর ডাল ভরে সেগুলো সমুদ্রে ছেড়ে ফেলেছেন মিশরের এক নাগরিক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘদিন অবরোধ আরোপ করে রেখেছে দখলদার ইসরায়েল। এতে সেখানকার মানুষ তীব্র খাদ্য সংকটে পড়েছেন। তাদের এই দুঃখ দুর্দশা সইতে না পেরে বোতলে মসুর ডাল ভরে সেগুলো সমুদ্রে ছুঁড়ে ফেললেন মিশরের এক নাগরিক। তার প্রত্যাশা ছিল হয়তো ভাসতে ভাসতে এটি গাজায় পৌঁছে যাবে। অবিশ্বাস্যভাবে ওই বোতলটি ভেসে সত্যি গাজায় গেছে, যা পেয়েছেন গাজার এক মৎস্য শিকারী। বোতলটি হাতে নিয়ে এক ব্যক্তিকে বেশ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। তিনি জানান আজ তারা কিছু খেতে পারবেন। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড ভিডিওটি প্রকাশ করেছে। সেখানে বোতল হাতে গাজার ওই বাসিন্দা বলছেন, বলুন আল্লাহু আকবার। আমাদের মিশরের ভাইরা চাল আর ডাল ভর্তি বোতল গাজার উপকূলে পৌঁছেছে। বোতলটি সমুদ্রের মাঝে থেকে নিয়ে এসেছেন এক জেলে। তিনি জানিয়েছেন খুবই অল্প কিছু বোতল গাজায় এসেছে, যার অর্থ আমরা আজ ডাল খেতে পারবো। তিনি আরও বলেছেন বোতলের ভেতর একটি নোট ছিল, এতে লেখা আছে মিশর দীর্ঘজীবী হোক। আল্লাহর ইচ্ছায় মিশর ও পুরো আরব বিশ্ব এবং ইসলামিক উম্মাহ দীর্ঘজীবী হোক। মোহাম্মদ রাসেল, নিউজ 21, ইন্টারন্যাশনাল ডেস্ক। হঠাৎ করেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যেন পরিণত হয়েছে এক সাহসী নায়কে। পশ্চিমা দেশগুলো ঘনিষ্ঠ মিত্র হয়েও মার্কিন ইসরায়েলি সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়িয়ে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার দৃঢ় ঘোষণা দিয়েছেন তিনি। তার এক ঘোষণাতে বদলে যেতে শুরু করেছে মধ্যপ্রাচ্য নিয়ে চলমান বহু হিসাব নিকাশ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে।
হঠাৎ করেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যেন পরিণত হয়েছেন এক সাহসী নায়কে। পশ্চিমা দেশগুলোর ঘনিষ্ঠ মিত্র হয়েও মার্কিন ইসরায়েলি সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়িয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দৃঢ় ঘোষণা দিয়েছেন তিনি। তার এক ঘোষণাতেই বদলে যেতে শুরু করেছে মধ্যপ্রাচ্য নিয়ে চলমান বহু হিসাব নিকাশ। ফিলিস্তিনকে নিয়ে ঐতিহাসিক ঘোষণা দেওয়ার পর থেকে ম্যাক্রোর সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে পশ্চিমা মিত্রদের, কিন্তু নিজের সংকল্পে অটল ফরাসি প্রেসিডেন্ট নির্যাতিত ফিলিস্তিনিদের অধিকার ফিরিয়ে দিতে তিনি কোনো চাপের সামনে মাথা নিচু করছেন না। কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে তুরস্ক ও মিশরের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সরাসরি আলোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট। তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ম্যাক্রো বলেন, ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি ও নিরাপত্তা ফেরাতে প্রয়োজনীয় সবকিছুই করা হবে। আর মিশরের প্রেসিডেন্ট সিসির সঙ্গে আলোচনায় তিনি স্পষ্ট জানান, আমরা কোনোভাবেই মানুষ হত্যাকে মেনে নিতে পারি না, বিশেষ করে শিশু ও ক্ষুধার্তরা যেভাবে মারা যাচ্ছে তা বর্বরতা। রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবি দেশটির রাজধানী কুয়ালালামপুরে শনিবার হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। জীবনযাত্রার ব্যয়, বুদ্ধি ও প্রতিশ্রুতির সংস্কার বাস্তবায়নের ব্যর্থতার অভিযোগে এই বিক্ষোভের আয়োজন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগ দাবিতে দেশটির রাজধানী কুয়ালালামপুরে শনিবার হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও প্রতিশ্রুতি সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগে এই বিক্ষোভের আয়োজন। সদ্য 100 বছরে পা দেওয়া দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদও বিক্ষোভে অংশ নিয়েছেন। বিক্ষোভকারী প্রায় সবাইকে কালো টি শার্ট ও কপালে ফেট্রি পরতে দেখা গেছে। এতে লেখা ছিল তরুণ আনোয়ার, যার অর্থ হলো সরে দাঁড়াও আনোয়ার। বিক্ষোভকারীরা শহরের কেন্দ্রীয় এলাকায় মিছিল করে স্বাধীনতা স্কোয়ারে জড়ো হন, যেখানে বিরোধী দলের শীর্ষ নেতারা বক্তৃতা দেন। পুলিশের তথ্য মতে বিক্ষোভে প্রায় 18,000 মানুষ অংশ নিয়েছেন। সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে 2022 সালের নভেম্বরে ক্ষমতায় আসেন আনোয়ার ইব্রাহিম। সরকারের রাজস্ব বাড়াতে তার সরকার সম্প্রতি বিক্রয় ও সেবার উপর কর বাড়িয়েছে এবং ভর্তুকি ঢেলে সাজিয়েছে। জনগণের একাংশের আশঙ্কা, এসব পদক্ষেপের কারণে ভোক্তা পণ্যের দাম আরও বেড়ে যেতে পারে। এনামুল হাসান বাপি, নিউজ 21 ইন্টারন্যাশনাল। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বালু উত্তোলন করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার খালপাড়া এলাকায় মৃত দারুশী চন্দ্র দাসর ছেলে হরেকৃষ্ণ দাস। থানার এসআই ওবায়দুল ঘটনাস্থলে গিয়ে মৃতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। গোয়াইনঘাট থানার পরিদর্শক কবির হোসেন শ্রমিকের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। জুলাই পূর্ণজারণ উদযাপন উপলক্ষে নওগাঁর রানীগড় উপজেলার কাফেলিয়া উচ্চ বিদ্যালয়ে অসচ্ছল ও অসহায় 1000 মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল উদ্বোধন করেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুক্তার হোসেন। এই সময় অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, ডেপুটি সিভিল সার্জন মুনির আল আকন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেওয়া শিক্ষার্থী ফজলে রাব্বি সহ অন্যান্যরা। দেশের জনপ্রিয় টেলিভিশন মাছরাঙার 14 বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরায় কেক কেটে আনন্দ ঘন পরিবেশে প্রতিষ্ঠিত বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বেলা 12টার সময় সাতক্ষীরা প্রেস ক্লাবের ভিআইপি হল রুমে প্রতিষ্ঠিত বার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। 21 টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে ও মাছরাঙা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হামেশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল রাবি, শেখ মাসুদ হোসেন, সিনিয়র সাংবাদিক আব্দুল গফুর সর্দার, গোলাম সারোয়ার সহ আরো অনেকে।
উনি একটা উপদেষ্টা ছিলেন, তাছাড়া আর ওনার পলিটিক্যাল কোনো ইয়ে নাই। এবং সেই টেলিভিশনটা আজকে 14 বছরে বাংলাদেশের মাটি মানুষের কথা বলে আসছে, যেটা মানুষের হৃদয়ে দাগ কেটেছে এবং মানুষের হৃদয়ে গেঁথে গেছে। সেজন্যই এই পরিবারকে আমি সাতক্ষীরা প্রেস ক্লাবের পক্ষ থেকে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাজার বিরামপুর। জনবহুল এই বাজারের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল দশা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ক্রেতা বিক্রেতারা। ভুক্তভোগীদের দাবির প্রেক্ষিতে সড়ক সংস্কারে 1,15,00,000 টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। 105 দিনের মধ্যে কাজ শেষ করার শর্ত থাকলেও বহু আগে মেয়াদ শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কাজই শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। রাস্তার মেরামত করে দেয় ভাই, যে অবস্থা বাজারের বুঝলি কন্ডিশন দেয় না, মাছ দিয়ে এলে মনে করে হাঙেস মাছ এত বড় বড় হইব। যে বড় বাজার, যে বড় বাজার হইতে যে বেচা কিনা হয়, কোনো কিছু করে না বাজার হইতে কাম কাজ দেন না। কি অবস্থা বানিয়েছি যে এরিয়া যে বহুত বছর ধরে 100 বছর ধরে এমন চলতে আছে, তা কোনো কিছু আমরা হোলালি তো জান কি অবস্থা, তাহলে হোলালি পর্যন্ত ইন্টারামপুর পর্যন্ত এত কাজকর্ম চলতে আছে, এত কিছু চলতে আছে। এই যে বাজারের ডাক হইতেছে, হাজার লক্ষ 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 টাকা ডাকের টাকাগুলো যায় কোথায়? বাজারটা কি সংস্কার করতে পারে না অন্তত পক্ষে? একটা গুরুত্বপূর্ণ বিরামপুর বাজার, কত ব্যবসায়ী, 400 ব্যবসায়ী আমাদের এই বাজারে, 400 ব্যবসায়ী, 400 দোকানদার। সোলাখালী থেকে আমাদের রামপুর পর্যন্ত এই রাস্তাটা সংস্কার হয় না। আমরা কত দুর্ভোগে আছি, আমরা কত কষ্টে আছি, কিন্তু আমাদের আসলে আমরা ব্যবসা বাণিজ্য করে খামু যান, আমরা অসহায় মানুষ, আমরা করে খাইতে পারি না। রাস্তার জন্য কাস্টমার আসে না, রাস্তার জন্য গাড়ি ঘোড়া ঢুকতে পারতেছে না। এটা হচ্ছে আমাদের জি মেইনটেনেন্সের 2024-25 অর্থ বছরের কাজ। তো আমরা হচ্ছে কাজটা বাস্তবায়নের জন্য হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান বরাবর হচ্ছে কার্যদেশ প্রদান করা হয়েছিল এবং 15/4/2025 সালে হচ্ছে কাজটা শেষ হওয়ার কথা, কিন্তু হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে আমরা বারবার তাগিদপত্র দিয়ে, মৌখিকভাবে তাগিদপত্র দিয়ে এবং হচ্ছে লিখিতভাবে জানিয়ে এখন পর্যন্ত কাজটা স্টার্টই করে নেই। তো পরবর্তীতে হচ্ছে আমরা কাজটা বাতিলের জন্য সুপারিশ করেছি। আশা করি হচ্ছে কাজটা বাতিল করে হচ্ছে পুনরায় টেন্ডার করে নতুন ঠিকাদারের মাধ্যমে আমরা কাজটা বাস্তবায়ন করতে পারবো। নোয়াখালী হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে চরকিং ইউনিয়ন পরিষদ ভবনে এই চাল বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা সহকারী কমিশনার মং এসএন, চরকিং ইউপি চেয়ারম্যান নাইমুদ্দিন আহমেদ ও সুখচর ইউনিয়ন পরিষদ সচিব হোসনে মোবারক সহ আরো অনেকে। বরিশালের হিজলা উপজেলা মেমানিয়া ইউনিয়নে বাংলা বাজার নামক স্থানে বিদ্যুৎ স্পষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক স্থানীয়রা যুবককে উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলো। কর্মকর্তা চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম জানান, এই সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। পরিবারে কোনো অভিযোগ না থাকায় বরিশাল জেলা প্রশাসনের কার্যালয়ে অনুমতির জন্য পাঠানো হয়েছে। মারা গেছে। ও কিভাবে কারেন্টে থাকে? আমরা হাসপাতাল নিয়ে আসছি, হাসপাতাল নেওয়ার পরে কি দেখি যে মারা গেছে। কিভাবে অ্যাক্সিডেন্টটা করলো? অ্যাক্সিডেন্ট মানে যাইতে লইছে, কাজে যাইতে লইছিল, ওই দোকান আছে ছোট শিখা গল্লি, এই গল্লির ভিতরে যাইতে লইছে, মানে এনেই কারেন্টে শর্ট করছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। বুধবার সকালে হিলি চারমাথা মোড়ে আয়োজিত ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে উপজেলার 19টি কিন্ডারগার্টেনের প্রায় 1000 মানুষ অংশ নেন। তারা দ্রুত নতুন পরিপত্র জারির মাধ্যমে সবার অংশগ্রহণ নিশ্চিতের দাবি জানান। আমাদের শিক্ষার্থীরা অংশ সবাই সেটি বিবেচনা করে 17 তারিখের পরিপত্র বাতিল করে নতুন করে পরিপত্র জারি করে আমাদের এই কবরপতি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেবে।
চাঁদপুরে মতলব উত্তর উপজেলা দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যা করার অভিযোগ উঠেছে তারই চাচার বিরুদ্ধে। বুধবার সকালে মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় ফারুকের স্ত্রী মাফিয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল হক। যে একজন লোককে তারা বড্ডেড অবস্থা পেয়েছে হাসপাতালে, সাথে সাথে আমি আমাদের ইমার্জেন্সি পার্টি এবং আমাদের এই বিটের দায়িত্বরত অফিসার এসআই জাফর এবং এসআই ইউনুসকে আমি হাসপাতালে পাঠাই এবং আমি এবং আমার ওই যে ইন্সপেক্টর তদন্ত আমরাও সাথে সাথে আমরা হাসপাতাল হয়ে আমরা চলে আসি পিওতে। তো এখানে আসার পরে যেটা আমরা শুনলাম যে ফারুক এবং মাইনুদ্দিন দুজনে কিস্তির জন্য টাকা উঠেছে থেকে ব্যুরো বাংলাদেশ থেকে। তো সেখানে অর্ধেক নিয়েছে ফারুক, অর্ধেক নিয়েছে মাইনুদ্দিন। তো ফারুক চাচ্ছে যে মাইনুদ্দিনের যে কিস্তি টাকাটা এটা ফারুকের মাধ্যমে জমা দেয়, সেটা না হওয়াতে মাইনুদ্দিন নিজেই কিস্তি টাকা ব্যুরো বাংলাদেশে জমা দেয়। এটা নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল কয়েকদিন যাবৎ। তো আজকে এখানে একটা মাচাঙের উপরে বসেছিল ফারুক, তারপরে মাইনুদ্দিন ওখানে যে তাকে যাইয়ে জিজ্ঞাসা করছে তুমি আমার বউর সাথে কি করছো, এটা নিয়ে দুজনের বিরুদ্ধে ভাবছে মারামারি। পরবর্তী ঘটনাস্থলে সে পড়ে যায় এবং এখান থেকে লোকজনে তাকে হাসপাতালে পাঠায়। হাসপাতালে কর্তৃপক্ষ তাকে মৃত অবস্থায় পেয়েছে। এই ব্যাপারে আমাদের তদন্ত অব্যাহত আছে এবং মূল হোতাকে, মূল যে আসামি ফারুককে অ্যারেস্ট করার জন্য আমাদের টিম অলরেডি নিয়োগ আছে। আমাদের বিভিন্ন অঞ্চলে ছড়াই ছিটি আছে টিম তাকে অ্যারেস্ট করার জন্য। এই ব্যাপারে বাদীপক্ষের মামলা অভিযোগ পেলে আমরা মামলা নেব এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা করব। স্যার কোন আপনার ওয়াইফকে করতেছে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা নিয়ে যাচ্ছি। ময়মনসিংহের সদরের পরাণগঞ্জ ইউনিয়নের চক শ্যামরাপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে একজন খুন হয়েছে। এরই ফলে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে। এই নিয়ে দুপক্ষের মাঝে এখনো সংঘাত বিরাজ করেছে। আবারও যে কোনো সময় খুনাখুনির মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন স্থানীয়রা। আমার নাম শাকিল মিয়া, এটা হল চক শ্যামরামপুর গ্রাম। আমরা আমাদের বাবাকে নিয়ে যে সময় আমার বাবা মারা গেছে আমরা ঢাকা মেডিকেল ছিলাম। আমরা তারপরের দিন আর পোস্টমর্টম করে তারপরের দিন আসছি এই জায়গায়। এর আগে আমার বাবাকে যে তারা মাইরা ফেলছে এইটা এই এলাকার বাসী শুই না, তারা খুবই ক্ষিপ্ত হইয়া তাদেরকে এই জায়গাতে ধর কইরা দিছে বা এমন বাড়িঘর তারা রাগে তারা জিত দেয়, তারা এসব ভাঙছে। আমরা এসবের বিষয়ে আমরা কিচ্ছু জানি না। আপনার বাবার যে মারছিল তারা কি এই বাড়িতে থাকতো? জি জি জি, তারা এই বাড়িতে থাকতো, তারা এই বাড়িরই। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে পড়ে তারা তারপরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়েছে, ক্ষিপ্ত হয়ে তাদেরকে বাড়িঘর ভাঙিয়ে দিছে। এখানে তো আপনাদের আমরা কেউ ছিলাম না, আমরা ছিলাম ঢাকা মেডিকেলে আমার বাবার লাশের সাথে। এটা শাহবাগ থানার এসআই যে পোস্টমর্টম করছে তারাও জানে যে যেদিনকে মারা গেছে সারা রাত এবং কি সারা দিনের সন্ধ্যা 6:30 বাজে আমরা এই জায়গায় আমার বাবাকে নিয়ে আসছি, আমি এবং কি আমার একটা চাচা ছিল। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান 2024 শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ফুলপুর উপজেলা বিএনপির উদ্যোগে ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব হেলাল উদ্দিন হেলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক AKM এনায়েত উল্লাহ কালাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহের রহমান হোসেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে 2024 শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ফুলপুর উপজেলা বিএনপির উদ্যোগে ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব হেলাল উদ্দিন হেলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক AKM এনায়েত উল্লাহ কালাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার সহ ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মোবাইলে হোয়াটসঅ্যাপে তিনি যোগাযোগ করার চেষ্টা করেছেন। একদিন হয়তো আমরা আমাদের এই 4 শহীদ পরিবারের সঙ্গেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার কথা বলেন এবং তিনি এটা শোনা মাত্র রাজি হয়ে যাবেন। সেই জন্য আমি বলতে চাই এই যে 4টা শহীদ পরিবার আমাদের আছে, তাদের পরিবারের পাশে আমরা আছি, থাকবো। আমরা তাদেরকে কোনোদিনও ভুলে যাব না। আমি মনে করি যে আমাদের যে নেতৃবৃন্দ আছে
ফুলপুরের উপজেলা কমিটি, পৌর কমিটি। মুন্সিগঞ্জের গজারিয়ার রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমান 31 দফা দাবি বাস্তবায়নে গণসংযোগ লিফলেট বিতরণ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ। সংস্পর্শে এসে এবং হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আমরা সুশৃঙ্খল একটা মিটিং করব, মিছিল করব। এই 31 দফা ভিত্তিতে আমরা এই রাষ্ট্র পরিচালনা করব। এখানে অনেক কিছুই আছে, দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এবং বাস্তবায়নের একটি প্রক্রিয়া হিসেবে আজকে আমরা সাধারণ মানুষের কাছে গজে গজে এবং মানুষের প্রতিটি প্রান্তে তার 31 দফা কর্মসূচি এবং তার 31 দফা যেই কুষ্টিয়া কুমারখালী উপজেলার চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে। বিজ্ঞান শিক্ষার ব্যবহারিক চর্চার জন্য একটি বিজ্ঞানাগার কক্ষও আছে, কিন্তু সেখানে নেই প্রয়োজনীয় সরঞ্জাম। বিস্তারিত জানাচ্ছেন NH সোহান। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের গ্রামীণ পরিবেশে অবস্থিত চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। গত রবিবার দুপুরে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সরজমিনে গিয়ে দেখা যায় বিজ্ঞানাগার কক্ষের এক চিত্র। অত্র বিদ্যালয়ের জসিমউদ্দিন নামের বিজ্ঞান বিভাগের একজন শিক্ষক বিজ্ঞান গবেষণার বিষয়ে পাঠদান দিচ্ছেন। নিউজ 21-এর ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। জানতে চাইলে বিজ্ঞানাগারের গবেষক শিক্ষক জসিমউদ্দিন জানান, বিদ্যালয়ের ছাত্রছাত্রী ব্যবহারিক ক্লাসে সাবান তৈরি করে সেটা প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মিলনকে উপহার হিসেবে তুলে দিচ্ছেন। এর মধ্যে 100 মিলিলিটার পানি নিব, তারপরে 20 গ্রাম কস্টিক সোডা নিব, তারপরে আমরা একটু না এরপর আমরা কি করলাম, এরপরে 50 গ্রাম হচ্ছে নারকেলের তেল দিব, তারপরে আবার আমরা নেড়ে এভাবে সাবান তৈরি করব। আমরা আধা ঘন্টা তাপ দেব, আধা ঘন্টা তাপ দেব, আধা ঘন্টা তাপ দিতে হবে। সবাই মিলে এটা তৈরি করেছি, আপনি এটা অনুপহাসের বাসনাকে দিলাম, আপনি এটা ব্যবহার করুন। ধন্যবাদ। নিয়মিতভাবে তোমরা এরকম বিজ্ঞান বিভিন্ন বিষয় নিয়ে তোমরা গবেষণা করবা এবং নতুন নতুন বিষয়গুলো সামনের দিনে তোমরাই একদিন সামনের দিনে অনেক বড় বৈজ্ঞানিক হয়ে উঠবা, এটা আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ। আমাদের বিদ্যালয়টা খুবই গ্রামের ভিতরে অনেক সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের প্রতি বছর যে রেজাল্ট আমরা যে আশা করি তার থেকে অনেক ভালোই আমরা পাই, আর অনেক সুযোগ সুবিধা থেকেই বঞ্চিত, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ রেজাল্ট আমরা ভালোই আশা করি। আসলে আমরা চৌরঙ্গী মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিনিয়তই বিজ্ঞানের ছাত্রছাত্রীদের নিয়ে ব্যবহারিক ক্লাস করি এবং ব্যবহারিক ক্লাসে তাদেরকে বিভিন্ন জিনিস তৈরি করার পদ্ধতি আমরা শিখাই। আমাদের প্রতিনিয়ত আমাদের পরীক্ষা কেন্দ্রে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়। আমরা সেই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো কিভাবে বাচ্চারা করবে, কিভাবে জারণ বিজারণ বিক্রিয়া হবে, কিভাবে একটা সাবান তৈরি করা যাবে, কিভাবে আমরা এর আগে বিজ্ঞানাগার থেকেই আমরা এখান থেকে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে বিজ্ঞান মেলায়, আমাদের স্কুল চৌরঙ্গী স্কুল বিজ্ঞান মেলায় খুলনা বিভাগীয় আমরা সেকেন্ড হয়েছিলাম। সেই পুরস্কার আমরা ওখান থেকে জিতছিলাম। আমরা প্রতিনিয়তই প্রতি বছরই আমরা প্রত্যেক দিন আমরা বিজ্ঞান ক্লাসটা ব্যবহারিক ক্লাস আমরা এই চৌরঙ্গী বিদ্যালয় থেকে আমরা নিই এবং বাচ্চারা যাতে সঠিকভাবে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো পরবর্তীতে প্র্যাকটিক্যাল ক্লাসে অংশগ্রহণ করে তারা ভালো নাম্বার পেতে পারে, এই জন্য আমরা অবশ্যই আমাদের হেড স্যার আমাদের প্রধান শিক্ষকের প্রচেষ্টায় আমাদের বিজ্ঞানাগার থেকে আমরা এইভাবে ছাত্র তৈরি করি। আমরা আগামীতে যে বিষয়টা নিয়ে গবেষণা করতে যাচ্ছি সেটা হচ্ছে পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন। আমরা একটা পানিকে ঘোরালে সেই স্রোত আর কোনো দিন থামবে না, হ্যাঁ, টারবাইন ঘুরবে। এই ঘোরার মধ্য দিয়ে একটা ধরেন বড় একটা পুকুরে পানি রেখে চৌবাচ্চায় পানি রেখে আমরা পানিকে ঘুরায় দেব।
ওই ঘোড়া আর কোনোদিন থামবে না, না থামলে টারবাইন ঘুরতেই থাকবে, বিদ্যুৎ উৎপাদন করতে আমরা সক্ষম হবে। আমরা এই বিষয়ে চৌরঙ্গী মাধ্যমিক বিদ্যালয়ে আমরা গবেষণা করছি, দেখা যাক আমরা কতদিন নাগাদ এটা সফল কাম হয়। দেশের প্রায় 1/4 মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞানাগার নেই বলে মাওসির প্রতিবেদনে উঠে এসেছে। NH1 নিউজ 21 কুষ্টিয়া।